কাচ্চা বাচ্চারা আসসালামু আলাইকুম। আশা করি বিগত পরীক্ষাগুলো তোমরা চমৎকার লেভেলের সুন্দর দিয়েছো। এখন যারা আর্টস এবং কমার্সের আছো এদের আতঙ্কের নাম বিজ্ঞান। আর এই আতঙ্ককে তোমরা কিভাবে কাটায় তুলতে পারো এর জন্য আমরা নিয়ে আসছি সুপার সাজেশন। আমাদের এই সাজেশনে থাকবে কি এমসিকিউ, সিকিউ এবং এসকিউ। আজকে আমরা তোমাদের মাত্র 3টা সিকিউ কোশ্চেন অর্থাৎ তিন অধ্যায় থেকে 3টা সৃজনশীল কোশ্চেন করাবো। আশা করি এই 3টার মধ্যে তোমাদের পরীক্ষাতে অর্থাৎ এই 3 টাইপের মধ্যে তোমাদের পরীক্ষাতে আসবে। দেখো আমরা কথা না পারে যদি একেবারে ডিরেক্ট স্লাইডে চলে যাই, আর যদি কারো আমাদের এই সাজেশন দরকার হয় তার অবশ্যই আমাদের কি করবা, নক দিবা। কোন নাম্বারে নক দিবা? এই নাম্বারে নক দিবা। সো এইবার হচ্ছে আমরা এসো বলকে জানি। এই অধ্যায় থেকে মাত্র একটা সৃজনশীল আমরা চুজ করেছি। আশা করি একটা সৃজনশীল পড়তে পারলে আমাদের 100% কমন পড়বে। দেখো ক খ তো আমরা সবাই বুঝছি। গ নম্বর আসলে কি বলছে, উদ্দীপকে বস্তুর উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। দেখেন চাইছে কার মান? বল। আমরা সবাই জানি বল এফ, এফ সমান হচ্ছে এম এ, এম হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ। আমার যে কোনো মূল্যে লাগবে কার মান? ভরের মান এবং কি ত্বরণের মান। এইবার হচ্ছে আমার উদ্দীপক থেকে খুঁজতে হবে কি কি দেওয়া আছে। তাহলে আমার গ নাম্বারের সলিউশনে কি আছে, আগে চমৎকার করে লিখতে হবে। দেওয়া আছে গিভেন দ্যাট বস্তুর ভর, তাহলে ভর আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? এম দ্বারা। ভর এম সমান কত? 1 কেজি। আচ্ছা, 1 কেজি ভরের একটি স্থির বস্তুর, আপনার বইয়া দিচ্ছে স্থির বস্তু, আপনার বুঝতে হবে বস্তু স্থির মানে হচ্ছে ওর আদি বেগ কত? 0। তাহলে আমরা সবাই জানি আদি বেগ রে ইউ দ্বারা প্রকাশ করে, ইউ সমান 0 এম এস ইনভার্স 1। এরপরে বস্তুর উপর 5 সেকেন্ড যাবত বল প্রয়োগ করলে বস্তুটির গতিবেগ 50 হয়। তাহলে শুরুরটা আদি বেগ, পরেরটা কি শেষ বেগ। তাহলে আদি বেগ 0 কিন্তু আমার শেষ বেগ ভি সমান কত? 50 এম এস ইনভার্স 1। দেখেন এম এস ইনভার্স 1 যে কথা, এম মানে কি মিটার আর সেকেন্ড মানে এস, তাহলে এম এস ইনভার্স 1 যে কথা মিটার ভাগ সেকেন্ড কি একই কথা। যে যেভাবে বুঝেন সেভাবে করবেন। এরপরে দেখেন তো সময় টি, সময়ের মান দেওয়া আছে কত? 5 সেকেন্ড। এই যে 5 সেকেন্ড, তো আমি বসাই দিলাম 5 সেকেন্ড, সেকেন্ড যেই কথা এস কি একই কথা। তাহলে আমার কাছে বলের মান চাইছে, বলের মান বের করার জন্য কি লাগবে? ভর লাগবে আর কি ত্বরণ লাগবে। তাহলে আমার প্রথমে দরকার কি? ত্বরণ। এই জন্য আমরা কি লিখবো? আমরা জানি, আমরা সবাই জানি যে ত্বরণের একটা সূত্র আছে, ত্বরণ এ সমান কি? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমার শেষ বেগ ভি, ভি এর মান কত? 50 মাইনাস ইউ আদি বেগ, আদি বেগের মান 0, সময়ের মান কত? 5। তাহলে 50-এ 5 দা ভাগ দিলে কত হয়? 10 এম এস ইনভার্স 1। অর্থাৎ আমি কি আমার ত্বরণের মান পেয়ে গেছি। এখন হচ্ছে আমার বল। তাহলে এইবার আমরা আবার কি লিখবো? এগেইন উই নো প্রযুক্ত বল, এই জায়গায় বলেই দিছে আমার কি? প্রযুক্ত বল। বললে কি দ্বারা প্রকাশ করে? এফ সমান এম এ। তাহলে এই বস্তুর ভর দেওয়া ছিল কত? 1 কেজি, এর মান কত? 10 এম এস ইনভার্স 1। তাহলে আমরা যদি যোগ বিয়োগ গুণ ভাগ করি সেক্ষেত্রে আমরা কত পাই? 10 একে 10। বলের একক কি? নিউটন। আপনাদের পরীক্ষায় আসতে পারে বলের একক কি, সবাই লেখা দিবেন যে বলের বলের একক এন, এন যেই কথা নিউটন এক কথা। আচ্ছা, আশা করি এই গ নম্বর ম্যাথটা সুন্দর বুঝতে পারছেন। এরপর ঘ নম্বরে কি আছে? বস্তুটি পুনরায় ইমনের কাছে ফিরে আসার কারণ। সো এখানে একটা বাধা পায় আবার কি ফিরে আসছে। তো এখানে কি ইন্ডিকেট করতেছে? এখানে আসলে ক্রিয়া প্রতিক্রিয়া বল ইন্ডিকেট করতেছে। সো আশা করি বুঝতে পারছেন ম্যাথটা। এইরকম ম্যাথ যা আছে ত্বরণ বের করে এবং ভরদা গুণ করে বল বের করা, অথবা আমার এই জায়গায় এরকম বলতে পারে বলের মান দেওয়া আছে, ভরের মান দেওয়া আছে, ত্বরণ চাইতে পারে, অথবা বলের মান আছে, ত্বরণের মান আছে, ভর চাইতে পারে। এইরকম ম্যাথগুলো 3টা সূত্রের অর্থাৎ এফ সমান এম এ এর কম্বিনেশনে ম্যাথ দিতে পারে। এরপরে আমাদের এই বলের মধ্যে কি আরো যে যে টপিক আছে, এইগুলা টপিক আছে, প্রত্যেকটা টপিক দেখবেন, কিছু বাদ দিবেন না। আপনাদের একদম শর্ট সাজেশন করে দিছি। তারপর দেখেন বল সম্পর্কে আমাদের কয়েকটা সুপার এসকিউ আছে, কোন এসকিউ বাদ দিবেন না। দেখেন আমাদের এসকিউ গুলা ইম্পর্টেন্ট গুলা কেউ এরকম মনে করেন না যে ক্রম অনুযায়ী সাজাছি, না, নিচের গুলাও ইম্পর্টেন্ট আছে, এরকম সাজানো গুছানো আলাদাভাবে, মানে ইন্ডিভিজুয়ালি বলতে আসলে কি বলে, ইম্পর্টেন্ট গুলো আগে তারপর কম ইম্পর্টেন্ট পরে, এরকম না, সবগুলাই ইম্পর্টেন্ট। আমরা 10টা 11টা করে রাখার চেষ্টা করছি। সো এরপরে যদি আমরা বলি যে আরেকটা অধ্যায় আছে উন্নত জীবনধারা, আমরা আরেকটা ম্যাথ দেখবো। আরেকটা ম্যাথ হচ্ছে গ নম্বর কি বলছে? নুপুরের দেহের বিএমআই নির্ণয় করো। দেখেন বিএমআই এর একটা হুবহু সূত্র আছে। এই বিএমআই দ্বারা আসলে ইন্ডিকেট করে একটা মানুষ কতটা সুস্থ বা অসুস্থ। আমরা সবাই জানি কি বিএমআই এর আদর্শ মান কত? আসলে আদর্শ মান কত? 17.5 থেকে 29 পয়েন্ট সামথিং। অর্থাৎ কারো ধরেন দুজন মানুষের ভর দিচ্ছে উচ্চতা দিয়ে তুলনা করছে, ধরেন কারো বিএমআই আসছে 30, কারো বিএমআই আসছে কত? 22। তাহলে দুইজনের মধ্যে সুস্বাস্থ্যের অধিকারী হবে কে? যার কি 22। ও অর্থাৎ আমরা কি বলতে পারি? 18 থেকে যাদের বিএমআই
29 এর মাঝামাঝি, অর্থাৎ সবচেয়ে ভালো বিএমআই কাদের, যাদের হচ্ছে 22, 23, 24 এরকম থাকে, এগুলাকে একদম বেশি ভালো। তো কথা হচ্ছে বিএমআই নির্ণয় করো। আমরা সবাই জানি, তো আগে আমরা কি জানি, আমরা সূত্রটা লিখি যে উইনো বিএমআই মানে কি, বডি মাস ইন্ডেক্স, অর্থাৎ ভর সূচি যে পরিমাপ। বিএমআই সূত্র কি, দেহের ওজন বাই উচ্চতা। তাহলে আমরা সবাই লেখা দেই দেহের ওজন বাই কি, উচ্চতা। তাহলে উচ্চতার উপরে অবশ্যই কি আছে, স্কয়ার। আমরা কি জানি, দেহের ওজনটা আসবে কি এককে, কেজি, কারণ ওজনের একক কি, কেজি। উচ্চতার এককটা আসবে কিসে, মিটার এককে। তাহলে দেখেন তো আমার এগুলা কি দেওয়া আছে, একজন নুপুর টুপুর দেওয়া আছে, তার ওজন 75 কেজি। তো ওজন মানে হচ্ছে ওজন, বা এখানে কথা আছে আমাদের ওজন এবং ভরের মধ্যে একটা পার্থক্য আছে, কিন্তু আমরা এই ধরনের কিছু আপাতত আপনাদের বিজ্ঞানে 9, 10-এর কমার্স আর্টসে যারা আছেন এখানে পেঁচাবো না, যা আছে তা। তাহলে ওজন বলুক আর যাই বলুক, ওর মান দেওয়া আছে কত, ওজন। তাহলে ওজনের মান আসলে দেওয়া আছে 75 কেজি, আসলে যা আছে তাই। 75 কেজি এবং উচ্চতা 158 সেন্টিমিটার। তাহলে উচ্চতার মান দেওয়া আছে কত, 158 সেন্টিমিটার। দেখেন আমি আগেই বলছিলাম সেন্টিমিটারে কি আমি রাখতে পারবো না, তো সেন্টিমিটার থেকে মিটারে কিভাবে যায়, আমরা যদি 158কে কত দিয়ে ভাগ দেই, 100 দা ভাগ দেই, সঙ্গে সঙ্গে কিসে চলে আসবে, মিটারে। 158 রে 100 দা ভাগ দিলে কত হয়, 1.58 মিটার। তাহলে আমার দেহের ওজনের মান কত, অবশ্যই 75। উচ্চতার মান দেওয়া ছিল কত, 158, কিন্তু হবে কত, 1.58 ওর উপরে কি থাকবে, স্কয়ার। তো কথা হচ্ছে ওরে আমি ক্যালকুলেশন করলে কি একটা ব্যাপার পাবো, এই জিনিসটাই কি আমার বিএমআই, জাস্ট মান বসাইবেন। আশা করি বুঝতে পারছেন, এইটাও কি আপনার একটা ইম্পর্টেন্ট ম্যাথ। এরপরে দেখেন আমরা এই অধ্যায়ের আরো কি রাখছি, এই জায়গা থেকে আরো কি কি টপিক আসতে পারে, এই টপিকগুলো রাখছি। এগুলো হচ্ছে সৃজনশীলের জন্য, এগুলো হচ্ছে আমার গ ঘ এর জন্য, ঠিক আছে। তারপরে আমরা যদি কিছু এই অধ্যায়ের কিছু মানে এসকিউ রাখছি, শর্ট কোশ্চেন। সো এখানে মোটামুটি 12টার মতো রাখছি, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কোনটা বাদ দিবেন না, একটু পড়বেন। এরপরে দেখেন প্রত্যাহিক জীবনে তড়িৎ। এইখান থেকে আমরা একটা ম্যাথ করি। দেখেন গ নম্বরে বলছে কি, জুন মাস। আগে আমার খেয়াল করতে হবে মাস। আমরা সবাই জানি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। জুন কি এই মাঝখানে পড়ছে, এই জন্য জুন মাস কত দিনে, 30 দিন। তাহলে আমরা বুঝলাম যে মাসের ক্ষেত্রে 30 দা গুণ। জুন মাসে আব্দুর রহিম সাহেবের বিদ্যুৎ বিল নির্ণয় করো। যদি বলতো 2020 সালের ফেব্রুয়ারি মাসে বিল, কথা হচ্ছে আমার ফেব্রুয়ারি মাস কত দিনে হয়, অবশ্যই 28 দিনে হয়, কিন্তু 4 বছর পর পর লিপ ইয়ার সাল যেইগুলা, সেইগুলা কত দিনে হয়, 29 দিনে হয়। তো তখন 2020 সালের ফেব্রুয়ারিটা কি 29 হয়। একটা সাল লিপ ইয়ার কিনা আমরা বুঝবো কিভাবে, ওই সালকে যদি আমরা 20 দিয়ে ভাগ দেই, তাহলে বুঝবো কি, যদি সম্পূর্ণ মিলা যায় তাহলে কি ওই সালটাই লিপ ইয়ার। তো এখানে দেখেন জুন মাসে বিদ্যুৎ বিল নির্ণয় করো। সো বিদ্যুৎ বিল বলতে কত টাকা বিদ্যুৎ বিল দিছে। তাহলে কথা হচ্ছে ও বিদ্যুৎ বিল দিবে কার বিপরীতে, যা ব্যবহার করবে তার বিপরীতে। আব্দুর রহিম সাহেব তার বাড়িতে 100 ওয়াটের 4টি সাধারণ বাল্ব, তাহলে বাতি ব্যবহার করে কতগুলা, 100 ওয়াটের 4টা। এরপরে 75 ওয়াটের 3টি কি ফ্যান, তো ও বাতিও ব্যবহার করে 4টা, ফ্যান ব্যবহার 3টা, আর 200 ওয়াটের কি একটা ফ্রিজ ব্যবহার করে। এখন বাল্ব আর ফ্যানগুলো প্রতিদিন 10 ঘন্টা করে এভারেজে চালায়, আর ফ্রিজটা চলে কতক্ষণ, 14 ঘন্টা। এই হচ্ছে মোটামুটি আমার কাহিনী। তাহলে আমি জাস্ট গ নম্বর ম্যাথটা করব, ঘ নম্বর ম্যাথটা আপনারা কিভাবে পারবেন। তাহলে আমি যদি আগে হচ্ছে আমার এই ম্যাথ করার জন্য আমি আসলে বিদ্যুৎ বিল দিব কার বিপরীতে, যতটুক শক্তি আমি ব্যয় করব তার বিপরীতে। তাহলে প্রথমে আমার বের করতে হবে কার মান, ব্যয়িত শক্তির পরিমাণ। ব্যয়িত শক্তির পরিমাণ, এইখানে 3টা জিনিস আমি চাইলে 3টারে একসাথে করতে পারি, কিন্তু আপনাদের যাতে ভুল না হয় এজন্য আমরা আলাদা আলাদা করি। তাহলে প্রথমে আমরা বাতিরটা বের করি। তাহলে বাতির ব্যয়িত শক্তির পরিমাণ, আমার সূত্র ডিরেক্ট, সূত্রটা কি, পিটি বাই 1000। যখনই আমরা পিটি বাই 1000 ভাগ করছি, এককটার সঙ্গে সঙ্গে কিসে পেয়ে গেছি, ইউনিট। তাহলে আমরা একটা জিনিস লিখি, 1 ইউনিট যেই কথা, 1 কিলোওয়াট আওয়ার যেই কথা, 1 বোর্ড কি একই কথা, মানে বোর্ড অফ ট্রেড, ইউনিট, কিলোওয়াট আওয়ার, তিনটা ব্যাপারে কি এক। তাহলে আমি কি পেলাম, পিটি বাই 1000 ইউনিট পেলাম। দেখেন ক্ষমতা হচ্ছে এইখানে 100 ওয়াটের কয়টা বাতি, 4টি বাতি। একটার ক্ষমতা যদি হয় মানে 100, তাহলে 4টার কি হবে, ডাবল, 400। তাহলে আমি এখানে ক্ষমতা কি লিখতে পারি, 400 ওয়াট। সময়,
আমার এই যে বাতি বাতি দৈনিক জ্বলে কত ঘন্টা করে, এই যে 10 ঘন্টা করে জ্বলে। তো 10 ঘন্টা করে জ্বললে আমি চাইছি কি মাস, জুন মাস। তাহলে আমার জুন মাস কতদিন, আবার দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, 30 দিন। অর্থাৎ এইখানে গুণ হবে কত, 30 গুণ। একদিনে যদি 10 ঘন্টা জ্বলে তো 30 দিনে বেশি জ্বলবে। এই যে দিলাম 10 বাই কত, 1000। এখন হচ্ছে আমার একটু ক্যালকুলেশনের কাহিনী। এখানে কত হলো, 400 ইন্টু 300 বাই কত, 1000। 1 2 1 2 এই শূন্য শূন্য কি কাটা, তাহলে কত হইলো, 3 4 12 আর এই শূন্য শূন্য, 120 ইউনিট। দেখেন শুধুমাত্র আমার বাতির জন্য ব্যবহার করছে কত, 120 ইউনিট। ঠিক তদ্রূপ আপনার এইভাবে আরো কি ম্যাথগুলা করতে হবে। তাহলে এটা জাস্ট আমরা কার মান বের করলাম, বাতির। এরপরে আমার আরো কি কাজ করতে হবে, এরপরের কাজ কি, যে 75 ওয়াটের 3টি ফ্যান। তাহলে আমরা ফ্যানের জন্য কাজ করি। তাহলে আমরা কি লিখতে পারি, ফ্যানের ব্যয়িত শক্তির পরিমাণ, ফ্যানের ফ্যানের ব্যয়িত শক্তি বা ব্যয়িত শক্তির পরিমাণ আমি জাস্ট এটুকুই রাখলাম। তাহলে ফ্যানের ব্যয়িত শক্তি এটাকে প্রকাশ করে ই দ্বারা অথবা ডাব্লিউ দ্বারা, ধরেন লিখলাম ই দ্বারাই লিখলাম বা কিছু লিখলামই না, কোনো সমস্যা নাই। ফ্যানের ব্যয়িত শক্তি সমান সূত্র কি, পিটি বাই 1000। ইউনিট যেই কথা, কিলোওয়াট আওয়ার কি একই কথা। দেখেন তো আমার এই ফ্যানের ক্ষেত্রে ক্ষমতা কত, প্রতিটি ফ্যানের ক্ষমতা 75। তাহলে ফ্যান কয়টা, 3টা। একটার যদি 75 হয় 3টার কি বেশি হবে, 75 গুণ কত, 3, জাস্ট 3টার দিকে 3টা গুণ। এরপরে সময় গুণ, সময়ের মান কত, আমার প্রত্যেকটা ফ্যান এভারেজে কি 10 ঘন্টা চলে, তাহলে কি কি হইলো, তাহলে 10 গুণ এক মাসে কত দিন, 30 দিন। কিন্তু এটা কিন্তু বেসিক মাস না, যদি বলতো জানুয়ারি মাস তাহলে গুণ হইতো কত দিয়ে, 31 দিয়া। নিচে কত আছে, 1000, আমি বসাই দিলাম কত, 1000। এইবার হচ্ছে একটা বেসিক গুণ। তো গুণটা হচ্ছে আমি জাস্ট একটু ক্যালকুলেটরের সাহায্য নেই। 75 গুণ 3 গুণ ভাগ, আচ্ছা এইখানে মোটামুটি আমার কত চলে আসছে, 675 675 675 ইউনিট। দেখেন এইটা আমার ব্যবহার হচ্ছে কার জন্য, ফ্যানের জন্য। তাহলে আমি কি কি পাইলাম, আমি বাতি পাইলাম, তারপর হচ্ছে ফ্যান পাইলাম। এইবার হচ্ছে আমার বাতি আর ফ্যান পাওয়ার পর এবার আমার বাদ রইল কে, ফ্রিজ। তা যদি ফ্রিজ বাদ থাকে তাহলে হচ্ছে আমরা এখন ফ্রিজেরটা বের করি। ফ্রিজের ব্যয়িত শক্তি, আচ্ছা একটু কালারটা চেঞ্জ করে নেই। ফ্রিজের ক্ষেত্রে সূত্র কি, পিটি বাই 1000। দেখেন আমরা ফ্রিজ ব্যবহার করছি কয়টা, 200 ওয়াটের একটি ফ্রিজ। তাহলে ক্ষমতার মান কত, 200। সময়ের মান কত, ফ্রিজটা চলতেছে এভারেজে কত ঘন্টা করে, 14 ঘন্টা করে। তাহলে সময়ের মান একদিনে 14 হলে 30 দিনে কি বেশি, বাই কত, 1000। তাহলে ওরা যদি আমি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে কত পাই, আবার একটু দেখি। আচ্ছা 200 গুণ ভাগ 84, তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাইলাম, 84 ইউনিট। আচ্ছা এটা 675, ক্যালকুলেশনটা আরেকবার করে দেখি তো। 75 ইন্টু 3 ব্র্যাকেট ক্লোজ গুণ 10 ইন্টু 30 ব্র্যাকেট ক্লোজ সমান ভাগ 1000। আচ্ছা সরি, এইখানে হবে 67.5 ইউনিট, এই জন্য আমার একটু খটকা লাগছে। কত হবে, 67.5 ইউনিট। তাহলে মোটামুটি আমি হচ্ছে আপনার 3টারই কি ব্যবহৃত শক্তির পরিমাণকে আমি ধরু, কেমনটা লাগে। আচ্ছা তাহলে এইবারে মোটামুটি আমি সবগুলাই কি পাইলাম। তাহলে আমি মোট ব্যবহার করছি কত, তাহলে মোট ব্যয়িত শক্তির পরিমাণ, তাহলে আমি কি লিখতে পারি, মোট ব্যয়িত শক্তির পরিমাণ সমান,
দেখেন প্রথমে আমি হচ্ছে বাতির জন্য ব্যবহার করছি 120 ইউনিট, লিখলাম 120 যোগ, এরপর আমি ফ্যানের জন্য করছি কত 67.5 যোগ 67.5 এর পরে আমি ব্যবহার করছি কত ইউনিট 84 ইউনিট, লিখলাম 84, সবগুলোর এখন কি দিব যোগ 67.5 যোগ 84 যোগ 120, তাহলে মোটামুটি আমি 271.5 ইউনিট শক্তি কি করছি ব্যবহার করছি। তাহলে এখন হচ্ছে আমি কত টাকা বিল দিব বিদ্যুৎ বিল, তাহলে এখানে দেওয়া আছে প্রতি ইউনিট মানে 1 ইউনিট বিদ্যুতের দাম কত 7.2 টাকা। তাহলে এখানে লিখবো কি 1 ইউনিট বিদ্যুতের দাম 7.20 টাকা। তাহলে দেখেন তো আমি আসলে ব্যবহার করছি কতটুক, আমি ব্যবহার যেটুক করব আমি বিল কি ততটুকুই দিব। একটু ছোট করি তাহলে একটু সুবিধা হবে, আসলে সরি আলাদা স্লাইড রাখি নাই এজন্য খুব কষ্ট হইতাছে। আচ্ছা তাহলে 1 ইউনিটের দাম হচ্ছে 7.20 টাকা দেওয়া আছে। এরপরে হচ্ছে বলছে কি ব্যবহার করছি 271.5, তাহলে 271.5 অবশ্যই বিল কি হবে বেশি, তাহলে জাস্ট কি করবেন গুণ 271.5 গুণ কত 7.20 এত টাকা। যদি এত টাকা হয় তাহলে আমরা ওর সাথে জাস্ট গুণ দিয়ে দিব কত 7.20 অর্থাৎ আমি গুণ করলে হয়েছে 1954 টাকা, তাহলে 1954.8 এত টাকা। তাহলে এই ভদ্রলোক আসলে বিল দিবে কত টাকা 1954 টাকা। এই হচ্ছে ম্যাথ। আর ঘ নম্বরে কি বলছে এই বাতির পরিবর্তে যদি 15 ওয়াটের বাল্ব, তাহলে আগে ব্যবহার করতাম 100 ওয়াটের বাল্ব, এখন ব্যবহার করবো কত ওয়াটের বাল্ব 15 ওয়াটের বাল্ব, তার মানে হচ্ছে আমার অবশ্যই কি খরচ কম হবে। এরপরে যদি একটু নজর দেন এরপরে এখানে প্রত্যেক জীবনে তড়িতের কি কি টপিক আছে, আইপিএস এর ব্যবহার, তারপরে মানে রাস্তায় ব্যবহারের জন্য শ্রেণী আর বাসা বাড়িতে কি সমান্তরাল, তারপরে এগুলা চিত্রসহ ব্যাখ্যা, তারপরে ব্যাটারির গঠন, তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ প্রলেপন। সো মোটামুটি এইগুলো আমার বেশি ইম্পর্টেন্ট টপিক, বাকিগুলো একটু কম। আশা করি এইগুলা পড়লে কি একদম সুন্দর মতো কমন পড়বে। সো এরকম হচ্ছে আমার মোটামুটি প্রত্যেকটা অধ্যায় কি এরকম গুছানো কি আছে সাজেশন আছে। এরপরে প্রত্যেক জীবনে তড়িতের এসকিউর জন্য আমরা 13টার মতো রাখছি। আশা করি এর বাইরে যাওয়ার কি সুযোগ নাই। তো আপনারা এইগুলা খুব সুন্দর করে দেখবেন। আর হচ্ছে আপনাদের বলি আপনারা হচ্ছে আমাদের অবশ্যই এই সাজেশন রিলেটেড কোনো কাজের জন্য এই নম্বরটাতে যোগাযোগ করবেন, ঠিক আছে? সো এই নাম্বারটাতে একটা মেসেজ দিবেন, আশা করি আপনার ঠিকানায় আমাদের সকল সাজেশন পৌঁছে যাবে। জাস্ট 3টা ম্যাথ হালকা পাতলা করাইলাম, মোটামুটি ধরেন এর বাইরে কি আপনাদের পরীক্ষাতে আসার কোনো সুযোগ নাই। সো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, পরীক্ষাটা খুব চমৎকার দিবেন। আর টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।